নিউ ইয়র্কে জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের স্বভাবসুলভ বিরোধিতা করতে যে বিএনপি ছাত্রদল কঠিন পরিস্থিতিতে পড়েছে, বেকায়দায় পড়েছে। কি করতে গেল আর কি হয়ে গেল। দেখেন, আসলে বিএনপির কপাল খারাপ। বললাম না যে অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। হতাশ বাংলাদেশ জাতীয়তাবাদী, হতাশ পার্টি। যা করতে যায় এলোমেলো হয়ে যায়, কোনো কাজেই সুন্দরভাবে করতে পারে না। তো এই বিএনপি, ঠিক আছে, হ্যাঁ, বিএনপি হিসেবে জামাতের কোন নেতার আপত্তিকর বক্তব্য খণ্ডন করার চেষ্টা করবে অথবা সেটাকে ঘিরে রাজনীতি করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক, এটা জামাত তো করে। বিএনপির কেউ উল্টো পাল্টা কিছু বললে জামাত তো আর ছাড় দেয় না, দেবে না, দেওয়া উচিত নয়। ওরকম জামাত নেতার বক্তব্যের বিরোধিতা তারা করবে, এটা স্বাভাবিক। বিশেষ করে ডাক্তার তাহের যে বক্তব্যটা দিয়েছেন, জাস্ট খণ্ডিত অংশ যেভাবে এসেছে তাতে তার বক্তব্যের বিরোধিতা করার যথেষ্ট জায়গা রয়েছে। যেমন ভারতের সাথে আমরা যুদ্ধ করব, 50,000 লোক নিয়ে, অমুক তমুক, মানে এই কথাটা তো ডেফিনেটলি উস্কানি এবং বড় ধরনের অন্যায়, কিন্তু আসলে তিনি একথা বলেন নাই। এখন বিএনপি ভেবেছে যে না, তার ডাক্তার তাহেরের একটু সমালোচনা করি, কারণ জামাত কিছু বললে তো পেছনে লাগতে হবে। কিন্তু সমালোচনা এবং পেছনে লাগতে গিয়ে বিএনপির দুইটা ঘটনা ঘটে গেছে, দুইটা ফল পেয়েছে। এখন কারো ভুল বক্তব্যের, দুর্বল বক্তব্যের বিরোধিতা করা মানে তাকে ডিমোরালাইজ করা, দুর্বল করা, যে না আমার প্রতিপক্ষ তারা ভালো না, তারা উল্টো পাল্টা বলে, আমি ভালো, আমাকে ভোট দেন। এই তো উদ্দেশ্য, তো এটা। কিন্তু ডাক্তার তাহেরের বক্তব্যের বিরোধিতা করতে যে বিএনপি দুইটা ফল পেল। একটা হচ্ছে যে বিএনপি ভারতের দালাল, এটা নিজেরা এক প্রকাশ স্বীকার করলো। আর একটা হচ্ছে বিএনপি ইসলাম বিরোধী, তারা জাকাতকে কটাক্ষকারী, জাকাত বিরোধী। এখন মজা বুঝেন কেমন লাগে। মেধা নাই তো, গর্ধক, এলেম নাই, কিছু একটা করতে গেলে তাল গোল পাকিয়ে ফেলে। প্রথমে আসি জাকাত নিয়ে। ডাক্তার তাহের বলেছেন মুসলিম বিশ্বের জাকাত আনা হবে আমরা ক্ষমতায় গেলে, কর্মসংস্থান সৃষ্টি করব, দারিদ্র্য বিমোচন করব, জাকাত ভিত্তিক অর্থনীতি করা। এটা জামাতের যে কল্যাণ রাষ্ট্রের থিওরি, তার মধ্যে জাকাত ভিত্তিক অর্থনীতি এটা আছে, বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থানের কৌশল হিসেবে। এখন এইটাকে কেন্দ্র করে বিএনপির লোকজন প্রচারণা চালানো শুরু করেছে যে তারা ভিক্ষা চায় না, তারা ভিক্ষা চায় না, তারা ভিক্ষা নেবে না। হ্যাঁ, জামাত ভিক্ষা আনতে চায় বিদেশ থেকে। তাহলে কি নেবে বিএনপি? আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, বাংলাদেশকে স্বাবলম্বী করব, আমরা ভিক্ষা আনবো কেন? বুঝতে পারছেন বিএনপির জবাব? এবার আসেন বিএনপি বটফোর্সের জবাবের জবাব। জাকাত ইসলামের ফরজ বিধান এবং কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণের একমাত্র ওহী ভিত্তিক এবং সহি পদ্ধতি হচ্ছে জাকাত। তো দর্শক, ইসলামের ফরজ বিধান জাকাত, জাকাত ভিক্ষা নয়, জাকাতকে ভিক্ষা বলা হারাম। জাকাত অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা অধিকার, হক, এটা ভিক্ষা নয়। আপনি সরকারকে কারেন্ট বিল দেন, বিদ্যুৎ বিল দেন, পানির বিল দেন, এটাকে সরকারকে ভিক্ষা দেন না? আপনাকে সার্ভিস দেয়, তার বিনিময় দেন। জাকাত এরকম, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনাকে দিতে হবে একটা অংশ, আল্লাহর আইন। আপনি সেই জাকাতকে বলছেন ভিক্ষা, সেই জাকাত আমরা নিব না, ভিক্ষা নিব না, কথা বলছেন। আপনি কটাক্ষ করছেন। আপনার ইমান আছে? কেউ যদি জাকাত না দেয় তাহলে তার ইমান চলে যাবে না, সে পাপী হবে। সে জাকাত দেয় নাই, সে পাপ করছে, ফরজ আদায় করে নাই। কিন্তু কেউ যদি জাকাতকে ভিক্ষা বা নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, কটাক্ষ করে, তার ইমান চলে যাবে, সে মুসলমানই নেই। এই মাসালা বুঝতে হবে। বিএনপির বটফোর্সের লোকজন যে সবাই যে আমরা ভিক্ষা নিব না
এই যে এই কথা বলছে, জাকাতকে ভিক্ষা বলছে, ওদের ইমান আছে, ওরা বুঝে, ওদের এলেম আছে, এই বিষয়ে কোনো মেধা আছে এই গণ্ডমূর্খ গুলোর? তাহলে কি দাঁড়ালো? বিএনপি আসলে ইসলাম দেখতে পারে না, এরা ইসলাম বিরোধী, এরা জাকাত দেখতে পারে না, এরা জুমার খুতবা দেখতে পারে না, এরা শরিয়া আইন দেখতে পারে না। প্রকাশ্যে মির্জা ফখরুল্লাহ বলেন না, যে দলের সেক্রেটারি বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তারা জাকাতকে তো কটাক্ষ করবে, জাকাতকে তো ভিক্ষা বলবেই। এই যে বিএনপি বলে যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করবো, আরে গর্ধব। ডাক্তার তাহেরের বিস্তারিত বক্তব্য শুনেছেন, তিনি কর্মসংস্থান সৃষ্টির মডেল উপস্থাপন করেছেন জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে। আর কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণে একমাত্র আল্লাহর মডেল জাকাত। অতএব আল্লাহর মডেলই আমাদের কাছে চূড়ান্ত, এর বাইরে চূড়ান্ত সমাধান নেই, আল্লাহর আইনের বাইরে চূড়ান্ত সমাধান নেই। যাদের আল্লাহর মডেল পছন্দ না তারা হচ্ছে বিএনপি, যাদের আল্লাহর আইন, আল্লাহর থিওরি ভালো লাগে না তারা হচ্ছে বিএনপি। জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারলে, জাকাত এটা অধিকার, যেমন যে দেশে জাকাত গ্রহীতা নাই, সবাই ধনী, সেই দেশের জাকাত বাংলাদেশে যদি জাকাত গ্রহীতা তাকে আনবেন, এটা আল্লাহর সিস্টেম। এটা নিয়ে কটাক্ষ করলে আপনি ইমান থাকবে না। জামাত বিরোধিতা করতে যে আপনি তো ইমান হারাচ্ছেন, এই এতটুকু এলেম যদি না থাকে। জামাত বিরোধিতা করার অনেক জায়গা আছে, জামাতের সমালোচনা তো আমরাও করি। আর ডাক্তার তাহের যেটা বোঝানোর চেষ্টা করেছেন, দেখেন এই থিওরিটা মনে রাখবেন, এই যে ব্যাংক ঋণ, লোন, ওগুলো দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয় না। এই যে গ্রামীণ ব্যাংক অমুক তমুক ক্ষুদ্র ঋণ দিছে, কি হয়েছে? চীন খুলে নিয়ে গেছে, লাভ হয়েছে? কারণ কি? আসল দিতে হয়, সুদও দিতে হয়, সুদ দিতে দিতেই আর জীবন চলে যায়, কখনো স্বাবলম্বী হতে পারে না। আর জাকাত কি বুঝেন? সাপোজ একজনকে আমি 10 লাখ টাকা জাকাত দিলাম, জীবনে আর ওই টাকা ফেরত দেওয়া লাগবে না, আপনি পুরোটা পেয়ে গেলেন। আপনি কর্মসংস্থান সৃষ্টি করে রাতারাতি আপনি স্বাবলম্বী। আর আপনাকে যদি ফেরত দিতে হয় সুদে আসলে, তাও আবার চক্রবৃদ্ধি হয়, তাহলে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন? আপনি পারেন না ঠিক মতো খাইতে, আপনি কিভাবে 10 লাখ টাকার সুদ দিবেন? 10 লাখ টাকা জাকাত, সৌদি আরব, কুয়েত, কাতার, এদের যে জাকাত, এটা যদি বাংলাদেশে আনা যায়, এই যে যুবকরা কর্মসংস্থানের জন্য লোন নেয়, কর্মসংস্থান ব্যাংকের লোন, প্রবাসী ব্যাংকের লোন, কিচ্ছু নেই লাগবে না, আপনি জাকাত পাবেন। আপনি যদি গরিব হন, 1 টাকাও ফেরত দিতে হবে না। এই যে এত সুন্দর ঐশী মডেল, এগুলো ভালো লাগে না, এগুলোকে মনে হয় ভিক্ষা বৃত্তি। তোমরা যে টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করো, ওইটা কি? ওইটা ভালো লাগে? আল্লাহর আইন জাকাত ভালো লাগে না, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি ভালো লাগে। এরপরে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, দেখলাম ডাক্তার তাহেরের বিরুদ্ধে বিশাল ফেসবুক স্ট্যাটাস। খুনি হাসিনা ভয় তারা বিগত 15.5 বছর সারা দেশে আওয়ামী লীগের পতাকা তলেও ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের পতাকা তলে শুধু আশ্রয় নেয়নি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ সন্ত্রাসীদের অগ্রণী ভূমিকা পালন করে। এই যে উদ্ভট কথাগুলো, এগুলো কি বিশ্বাস করে? এগুলো কোনো ভ্যালু আছে? নাই। যে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির পরও আওয়ামী লীগের সাথে আতাত করে কর্মসূচি পালন করতো, আচ্ছা আতাতের ফলে ফাঁসি দিয়েছে, আতাতের ফলে জামাত শিবির নিষিদ্ধ করেছে, এই যে মূর্খের মতো কথা বলে, এগুলো কোনো ভ্যালু আছে? এখন জামাত নেতা তাহের বলেছেন, ভারত যদি বাংলাদেশে হামলা করে তাহলে আমরা জবাব দিব। বলেছেন ভারতের বিরুদ্ধে, এতে বিএনপি ছাত্র দলের গায়ে লাগছে কেন? আপনাদের বিরুদ্ধে বলছে, মানে ভারতের বিরুদ্ধে বললে আপনাদের কষ্ট লাগে, তাহলে মানে আপনারা ভারতের দালাল। জামাত ইসলামীর রাজনীতি বদলে গেছে, জামাত ইসলামী 2.0 বাজারে এসে গেছে। এতদিন ছিল জামাত ইসলামী 2.0 আসার আলামত বা বন্দোবস্ত, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন জামাত 2.0 দৃশ্যমান হতে শুরু করেছে। জামাত ইসলামী নিজেকে ফরমালি বদলে নিচ্ছে, সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন। আপাতত জামাত ইসলামী যেটা করেছে, তাদের লোগো চেঞ্জ করেছে। এই লোগো চেঞ্জ করার মাধ্যমে জামাত ইসলামী একটা বার্তা দিচ্ছে রাজনীতিতে যে ইট ইজ জামাত ইসলামী 2.0। সামনে দেখবেন জামাত ইসলামীর গঠনতন্ত্র পরিবর্তন হবে। এর মানে
রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য সব ধরনের বন্দোবস্ত জামাত ইসলামী করছে এবং চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছে। দেখেন, একটা পুরোপুরি মতাদর্শিক দল, বিশেষ করে ধর্মভিত্তিক দল, ইনক্লুসিভ হয়ে সবাইকে নিয়ে ক্ষমতায় আসবে এত সহজ নয়। ইনক্লুসিভ হতে হলে বাংলাদেশের মতো একটা ডাইভার্স কান্ট্রিতে আপনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং দেশ চালাবেন, টিকে থাকবেন, এটা করতে হলে আপনাকে যথেষ্ট উদার হতে হবে এবং যথেষ্ট সহনশীল হতে হবে। এক কথায় বললে ইনক্লুসিভ হতে হবে। জামাত ইসলামীর এই পরিবর্তনের নেপথ্যের নায়ক আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। জামাতের অতীতের আমিররা কখনো এই কাজ করতেন না। ডাক্তার শফিকুর রহমান তার সাহসী পদক্ষেপের মাধ্যমে ডাকসুর মাধ্যমে সেটা এক্সপেরিমেন্ট করেছেন। ডাকসুতে তিনি বাজিমাত করেছেন, সফল। এখন সফলতার পর আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীকে জামাত 2.0 করতে সক্ষম হচ্ছে। মানে জামাতকে ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় নিয়ে ছাড়বে। হ্যাঁ, এতে তাদের মৌলিক যে একামতি দিনের যে প্ল্যাটফর্ম, এই জায়গায় অনেক বিচ্যুতি দেখা যাবে, কিন্তু এটারও ফিকহি সমাধান আছে, এটারও সলিউশন আছে। প্রথমে যেটা মনে রাখতে হবে, আপনাকে ক্ষমতায় যেতে হলে ক্ষমতা যাওয়ার মতো চেষ্টা করতে হবে। আপনি সংস্কার করবেন, একটু ভালোভাবে করবেন না, সেটা হবে না। আপনি মাসলাহাত গ্রহণ করবেন অল্প একটু, পুরোপুরি না, সেটা হবে না। আপনি করলে করার মতো করেন। তো ডাক্তার শফিকুর রহমান এই থিওরি অনুসরণ করছে। তো দর্শক, জামাত ইসলামীর নতুন লোগো সামনে এসেছে। লোগো পরিবর্তনের আলাদা কোনো সংবাদ সম্মেলন বা আলাদা কোনো বার্তা বা কোনো প্রেস রিলিজ জামাত দেয়নি, কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা প্রেস রিলিজে আমিরে জামাতের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। এই সৌজন্য সাক্ষাতের যে প্রেস রিলিজ, সেখানে যে ছবি জামাত গণমাধ্যমে পাঠিয়েছে, সেই ছবিতে স্পষ্টত দেখা যাচ্ছে জামাত ইসলামীর নতুন লোগো হচ্ছে দাড়িপাল্লা প্রতীক আছে এবং বাংলাদেশ জামাত ইসলামী নিচে লেখা। যদিও লোগোটা দেখতে মোটেও সুন্দর নয়, স্মার্ট হয়নি, কিন্তু এই লোগো গ্রহণ করেছে। এখন গঠনতন্ত্র এটা ইনক্লুড করার আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ হয়তো বা থাকবে, আরো সুন্দর আকর্ষণীয় করা। যাই হোক, এখানে মৌলিক পরিবর্তন যেটা, জামাত ইসলামী দাড়িপাল্লা যোগ করেছে তাদের লোগোতে এবং তাদের লোগোর মধ্যে বাংলাদেশের পতাকার একটা প্রতিচ্ছবি আছে। বাংলাদেশ পন্থী পুরোপুরি। জামাত ইসলাম কিন্তু একটা আন্তর্জাতিক সংগঠন। পাকিস্তানে আছে, ভারতে আছে, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, আফগানিস্তান, যদিও আফগানিস্তান এখন অনেকটা নিষিদ্ধ, এছাড়া আরো অনেক দেশে, মালদ্বীপে আছে। তো সেই ক্ষেত্রে সরাসরি জামাত ইসলামী নামে, এক্ষেত্রে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। যদিও বাংলাদেশের আরপিও সংশোধনের মাধ্যমে জামাত ইসলামী বাংলাদেশ থেকে আগেই বাংলাদেশ জামাত ইসলামীতে রূপান্তরিত হয়েছে, এটা 2008 সালের কথা। এখন সরাসরি এই জামাত ইসলামী পুরোপুরি বাংলাদেশ জামাত ইসলামী, পুরোপুরি বাংলাদেশ পন্থী। অন্যান্য দেশের জামাত ইসলামীর সাথে বাংলাদেশ জামাত ইসলামীর যথেষ্ট পার্থক্য। এটা পুরোপুরি বাংলাদেশ প্রেক্ষাপটে, বাংলাদেশ পার্সপেক্টিভে সাজানো হয়েছে। এই বার্তাটা নতুন লোগোর মাধ্যমে দেওয়া হয়েছে। লোগোর মধ্যে বাংলাদেশের পতাকার প্রতিচ্ছবি আছে এবং সরাসরি দাড়িপাল্লা প্রতীক আছে। আর দাড়িপাল্লা প্রতীক এর আগের যে জামাত ইসলামীর লোগো সেখানে ছিল না। এখন এই দাড়িপাল্লা প্রতীক ইনক্লুড করার তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে জামাত ইসলামী এখন ফুল নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল, ভোটে জিততে চায় এবং ভোটে জেতার ক্ষেত্রে প্রতীক গুরুত্বপূর্ণ। কিন্তু এর আগে জামাত ইসলামের থিওরি কি ছিল? ভোটে জেতা প্রতীক, এটা জামাত ইসলামের মুখ্য বিষয় ছিল না। এখন জামাতের মুখ্য বিষয় ভোটে জেতা প্রতীক। এই লোগো পরিবর্তনের তাৎপর্য এটা। এর আগে কি ছিল? আকিমুদ্দিন, এটা জামাতের লোগোতে ছিল এক সময়, একামতে দিনের প্রতিষ্ঠান। এবং সেখানে জামাতের থিওরি ছিল এটা যে নির্বাচন রাজনীতি এটা এক সামান্য একটা পার্ট, ওভারঅল তাদের উদ্দেশ্য হচ্ছে একামতে দিন। জামাত একটা বিপ্লবী সংগঠন, তারা ইসলামী বিপ্লব করতে চায়। গণতন্ত্র কিংবা ভোটের রাজনীতি জামাত ইসলামী পুরোপুরি দলীয়ভাবে গ্রহণ করেনি, এটা সাময়িক সময়ের জন্য একটা রেমেডি হিসেবে গ্রহণ করেছে।
যেহেতু ভোটের রাজনীতি অংশগ্রহণ না করলেও কেউ না কেউ ওই ভোটের মাধ্যমে জিতে ক্ষমতা আসবে, এই কারণে করা উচিত। কিন্তু ভোটের রাজনীতি, ভোটে জেতা বা এটা আমাদের মুখ্য কাজ না, এটা ছিল জামাতের থিওরি। কিন্তু এই লোগো পরিবর্তনের মাধ্যমে জামাত ইসলামী দেখিয়ে দিচ্ছে যে না, আমাদের প্রধান কাজ ভোটে জেতা, নির্বাচন করা, এটা করতে হবে, ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই লোগো পরিবর্তনের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে। এটা কি বলছি, জামাত ইসলামী 2.0। এবং এর ফলে আপনি দেখবেন সামনে জামাত ইসলামী অমুসলিম ক্যান্ডিডেটকে নমিনেশন দিবে, জামাতের রোকন না তাদের অনেককে নমিনেশন দিবে, এরকম আরো অনেক সংস্কার এবং ইনক্লুসিভ একটা দল বা নির্বাচনী, এটা শুধু নির্বাচন রিলেটেড। আমি আসছি মৌলিকত্ব বিসর্জন দিয়ে জামাত ভুল করেছে কিনা সে আলোচনায়। ডাকসুতে যা জিতেছেন, আপনার পুরো জামাত ইসলামীকে এখন ওইভাবে দেখবেন। সেটারই আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ এই লোগো পরিবর্তনের মাধ্যমে জামাত ইসলামী করলো। এখন জামাত ইসলামী যে মৌলিকত্ব, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা, একামতে দিন, তাহলে সেই জায়গা থেকে কি জামাত বের হয়ে আসলো? নেভার। আপনি যদি জামাতের লিটারেচার দেখেন, জামাতের ব্যক্তি গঠন, কর্মী গঠন প্রক্রিয়া দেখেন, জামাত ইসলামীর রোকন হওয়ার প্রক্রিয়া দেখেন, সেই জায়গায় কিন্তু ঠিক একামতে দিনের আয়াত হাদিস মুখস্থ করা, রিপোর্ট রাখা, ইমান, আখলাক, ফরজ, ওয়াজিব, নিশ্চয়তা, এগুলো কিন্তু একদম আগের মতো, বরং এগুলোকে আরো স্ট্রিক্ট করার পরামর্শ অনেকে দিচ্ছে। এটা দ্বারা বোঝা যায় যে জামাত ইসলামী একামতে দিনের মৌলিক জায়গা থেকে এক চুলো নড়ে নাই। তাহলে এই যেগুলো দেখছেন, এটা হচ্ছে নির্বাচন যেহেতু করবে, করার মতো করতে হবে, লোগো এগুলো হচ্ছে পলিটিক্যাল। কিন্তু মৌলিক যে তরবিয়ত, মানুষ গঠন, চূড়ান্ত বিপ্লব, এগুলোর জন্য রোপণ বানানো, স্তম্ভ বানানো, এগুলো ঠিক আছে, এগুলো তো আগের মতোই চলছে। দেখেন, আমি আগেই বলেছি যে নির্বাচন অংশগ্রহণ করা এটাই জামাতের মৌলিকত্বের মধ্যে ছিল না। এখন আপনি যেহেতু করবেনই, অর্ধেক অর্ধেক করবেন কেন? ভালোভাবে করেন। আপনি নারীর সাথে জোট করেছেন, জোট করে নারীর অধীনে আপনি মন্ত্রিত্ব নিয়েছেন, তাহলে আপনি নারীকে নমিনেশন দিতে পারবেন না কেন? এটা এই ভোটের রাজনীতিতে জেতা, এটা চূড়ান্ত জান্নাতের গ্যারান্টি না। ইসলাম কায়েম হয়ে গেছে এটা না, এটা কল্যাণ রাষ্ট্রের জন্য, মানুষের মুক্তির জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার একটা চেষ্টা। সৎ নেতৃত্ব, এখন সৎ নেতৃত্ব হিন্দু হতে পারে, আর বাংলাদেশের বাস্তবতায় তো আপনাকে আপনার পলিসি মেক করতে হবে। তো সেই জায়গায় দর্শক, এখানে জামাত যেটা করছে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যে জামাত ইসলামীকে দেখছেন, এটা ভোটের রাজনীতির পলিটিক্যাল জামাত ইসলামী। আর অরিজিনাল যে জামাত ইসলামী একামতি দিনে, ওই জামাত ইসলামীর আমল, আখলাক, প্র্যাকটিস ওগুলো আগের মতোই আছে। আপনি যদি জামাতের সহযোগী সদস্য রোপণ হতে চান, তাহলে দেখবেন যে একদম আগের মতো, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। পলিটিক্যালি নির্বাচন কেন্দ্রিক জামাত ইসলামী এক ইনক্লুসিভ, পপুলিস্ট, প্রো পিপল একটা জামাত ইসলামী জাতির সামনে আসছে ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে। তার প্রমাণ হচ্ছে এই লোগো চেঞ্জ। প্রফেসর ইউনূসের ফাঁদে পড়ে অবশেষে বিএনপি ম্যানেজড হয়ে যাচ্ছে, এবং সেটা হবে জামাত ইসলামীর জন্য উইন উইন সিচুয়েশন। দর্শক, প্রফেসর ইউনূস নাসর বান্দা অনর, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন দি আদার হ্যান্ড, বিএনপি জুলাই সনদকে মনে করে একটা কথিত পলিটিক্যাল দলিল, এটা বাস্তবায়নের কিছু নেই, ওটা বাস্তবায়ন করবে পরবর্তী পার্লামেন্ট। নির্বাচিত পার্লামেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের অধিকার কেউ রাখে না, এটা হচ্ছে বিএনপির ফিলোসফি। অতএব এটা একটা দলিল হিসেবে সাইন থাকবে, পরবর্তী পার্লামেন্ট সেটা 2 বছরের মধ্যে পাশ করবে। এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। কিন্তু না, জনগণ এবং ইউনূসের কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জাস্ট একটা পলিটিক্যাল দলিল না, বাস্তবায়ন। আর জুলাই সনদ বাস্তবায়ন মিন্স সংবিধানে সরাসরি হাত দেয়া। আর নির্বাচিত সরকার ছাড়া, পার্লামেন্ট ছাড়া সংবিধানে হাত দেয়া বিএনপি এটা একদম সমর্থন করে না। বিএনপির ফিলোসফি, মৌলিক দর্শন এটা। এই জায়গায় ইউনূস সরকারের সর্বশেষ কিছু সিদ্ধান্ত এসেছে। ইউনূস একটা চমৎকার কৌশল নিচ্ছেন, যার মাধ্যমে ইউনূসের ফাঁদে বিএনপিকে আটকাচ্ছে। হ্যাঁ, আটকা পড়তে বাধ্য হবে, রাজনীতি টিকতে না হলে একদম ছিটকে পড়বে। দর্শক, সমকাল একটা
সুন্দর রিপোর্ট করেছে। দুই দলকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়ন চেষ্টা। দুই দল মানে বিএনপি জামাত, যদিও এখানে সব দল এনসিপি আছে। এখন ভিতরের বিশ্লেষণে পরে আসি, জাস্ট এই লাইনটা আসেন, শিরোনামটা আসেন। দুই দলকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা। এর মানে এখানে যে পয়েন্ট আছে জুলাই সনদ বাস্তবায়ন, এই বাস্তবায়ন জিনিসটাই তো বিএনপির আপত্তি। বিএনপির পয়েন্ট হচ্ছে জাস্ট সাইন, নট বাস্তবায়ন। এর মানে বিএনপি যে প্রস্তাব দিছে ওটা কিছুটা কাছাকাছি রেখে বাস্তবায়ন করে ছাড়বে। এই বাস্তবায়ন শব্দটাই হচ্ছে জনগণের বিজয়, বাস্তবায়ন হবে। আর বিএনপির যে প্রস্তাবনা ওটার কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে। দেখেন মজার ঘটনা, যেভাবেই হোক বাস্তবায়ন হলেই জামাত খুশি, জনগণ খুশি, জুলাই টিকবে। আর বাস্তবায়ন হলেই ওটা বিএনপির পরাজয়। বিএনপি আসলে উল্টোপাল্টা রাজনীতি করলে তো পরাজয় হবেই। বিএনপি পরাজয়ের পর বলবে আমরা তো এটাই চেয়েছি। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি, এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের দিনে বলেছিল তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, ওটা বিএনপির কোনো বিষয় না। কিন্তু নিষিদ্ধ হয়ে যাওয়ার পর বলেছিল যে আমরা তো এটাই চেয়েছি। এরকম জুলাই সনদ বাস্তবায়ন যতই বিএনপি ঠেকানোর চেষ্টা করুক, বাস্তবায়নের পর বলবে যে আমরা এটাই চেয়েছি। বাস্তবায়ন তো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বিএনপি যাতে অ্যাটলিস্ট বলতে পারে যে না আমাদের কথাও তো রাখা হয়েছে, এজন্য বিএনপির কিছু সিস্টেম আনা হয়েছে, বিএনপির কিছু প্রস্তাব এনে একটু আগ বাড়িয়ে এনে বাস্তবায়ন করা হচ্ছে। এইটি হচ্ছে মজা খেলাই। যে এটা আসলে বিএনপির মৌলিক যে দর্শন জুলাই সনদের বিরুদ্ধে, ওইটা নিলে এটা বিএনপি ফাঁদে আটকা পড়ছে ইউনূসের। মজার একটা রিপোর্ট দেখবেন দর্শক, আমি বিশ্লেষণ করছি, বড় রিপোর্ট, আমি সংক্ষেপে বিশ্লেষণ করছি। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের পথ বের করার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এটা যদি করতে পারে তাহলে ভালো। জুলাই সনদ বাস্তবায়ন করলেই হলো, আপনি যেভাবে পারেন। এর মানে আমরা সংবিধানে জুলাই সনদ দেখতে চাই, জাতীয় নির্বাচনের আগে আমরা বাস্তবায়ন দেখতে চাই। পরবর্তী পার্লামেন্টের মূলা বিশ্বাস করি না, তার আগেই যা করার করতে হবে, এটি হচ্ছে ফাইনাল। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। বিশেষজ্ঞ প্যানেল সনদ বাস্তবায়নে দুটি প্যাকেজ প্রস্তাবের পরামর্শ দিয়েছে, যাতে বিএনপি এবং সমমনা দলগুলোর প্রস্তাবের সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে অভিমত গ্রহণ থাকবে। এখানেও মজার ফাঁদ আছে। 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অভিমত গ্রহণ করে শেষ পর্যন্ত অভিমতটার ভিতরে যা ঢুকানোর চিন্তা করা হচ্ছে ওইটা আবার জামাতেরটা। তাহলে মজার খেলা না? ওইটাই তো ফাঁদ। ভোটের আগে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনে নামা জামাত সহ 7 দলের চাওয়া অনুযায়ী সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে নির্বাচনের আগেই সংবিধান সংস্কার কার্যকর প্রস্তাবও থাকবে। এনসিপি, 6 দলের গণতন্ত্র মঞ্চ এবং কয়েকটি বাম দলের প্রস্তাবিত গণপরিষদ বা সংবিধান সভাও রাখা হবে। এখন এই গণপরিষদ মানে মূল হচ্ছে বাস্তবায়ন জিনিসটাই বিএনপির পরাজয়। বিএনপি আসলে ওই ধানাই ফানাই করে জুলাই সনদ এড়িয়ে যেতে চায়, ধামাচাপা দিতে চায় এবং জনগণকে জুলাই ভুলিয়ে দিতে চায়। জুলাই বাস্তবায়ন হলেই বুঝবেন যে ওখানে বিএনপির পরাজয়। আর এটা উপর উপর বলা লাগবে না, ঘটনা ওই জায়গায় ঘটে যাবে। বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে ঐকমত্য কমিশনের ভার্চুয়ালি সভায় এসব আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সভা সূত্র। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিরোধে আটকা থাকা জুলাই সনদ বাস্তবায়নে দুটি প্যাকেজ প্রস্তাবের পরামর্শ দিয়েছে। ভোটে অংশ নেওয়া একজন বিশেষজ্ঞ বলেছেন, প্রথম প্যাকেজে সংবিধান আদেশ 106 অনুচ্ছেদের মতামত গ্রহণ এবং গণভোটের পরামর্শ থাকবে। দেখেন ওই 106 অনুচ্ছেদের মতামত নিয়ে ওই মতামতের ভিতরে গণভোট ঢুকাতে চাইবে। মজা না? এটা তো বিএনপি গণভোটে বিশ্বাস করেন, এটা তো তারা বলে দিয়েছে যে গণভোট টনভোট এগুলো ক্ষতিকর। সরাসরি এর বিরুদ্ধে স্থায়ী কমিটি গণভোটের বিরোধিতা করেছে, সন্দেহ চোখে দেখেছে। কিন্তু তারাও 106 বিশ্বাস করে। 106 মাধ্যমেই তো গণভোট, রাষ্ট্রপতি বলবে গণভোট করেন, সুপ্রিম কোর্ট বলবে গণভোট করেন, সরকার এদিকে যাচ্ছে। সংবিধান আদেশ গণভোটের বিধান রাখা হবে। আদেশ জারির পর 106 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের অভিমত গ্রহণে রাষ্ট্রপতির রেফারেন্স পাঠানো হবে। এই পরামর্শ বিএনপি জামাত দুই দলের জন্য উইন উইন সিচুয়েশন, অর্থাৎ দুই দলের প্রস্তাবে থাকছে। হ্যাঁ,
এখানে বাহ্যিকভাবে কাঠামোগতভাবে দুই দলের প্রস্তাবই থাকছে, ইটস রাইট, কিন্তু এইভাবে বাস্তবায়ন হলেই তো বিএনপি শেষ। ভাই বিএনপি তো চায় ঠেকাতে, এরা তো জুলাইতে বিশ্বাস করে না, জুলাইয়ের স্টেক হোল্ডার না বিএনপি, ফেক স্টেক হোল্ডার। এই কারণে জুলাই কোশ্চেন গেল, জুলাইয়ের মূল ক্রেডিট দাবি বিএনপি দাবি করে রাজনীতি করতে পারবে না, ওটাকে বিশ্বাস করবে না। বিএনপি ধরা খেয়ে বসে আছে। ডাকসুতে দেখেন না, বকসুদে ভোট পায় একটা ভিভি ক্যান্ডিডেট, সভা সূত্র জানিয়েছে। দ্বিতীয় প্যাকেজে সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভার প্রস্তাব করার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরামর্শ অনুযায়ী আগামী সংসদ নির্বাচনেই গঠিত, মানে ওই আগামী সংসদ নির্বাচনের দিনেই গণভোট অথবা আগামী সংসদ নির্বাচনের দিনেই গণপরিষদ নির্বাচন, যাই হোক। এখন এইভাবে আলাদা গণপরিষদ গঠনেই তো বিএনপি বিশ্বাস করে না, গণভোটও বিশ্বাস করে না, সেগুলোর কোনো একটা না কোনো একটা হবেই। তাহলে বিএনপির স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, এটা স্পষ্ট। গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল, মানে এখানে সংবিধান সংস্কার হচ্ছে, পরিবর্তন হচ্ছে। গণপরিষদ হওয়া মানে নতুন সংবিধান গৃহীত হওয়া। কারণ কি প্রমাণিত হলো? বিএনপির প্রিয় ৭২ সংবিধান থাকছে না। জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানেই বিএনপির প্রিয় ৭২ সংবিধান থাকছে, আর সেই বাস্তবায়নের দিকে যাচ্ছে নিশ্চিতভাবে। এবং সিস্টেমে বিএনপি কে ফাঁদে আটকাচ্ছে ইউনূস, এবং এখানে আটকা পড়তে বাধ্য। এখন বলবেন যে আমরা বলে দিচ্ছি, আরে ভাই কিছু করার নাই, এই ফাঁদে ইচ্ছাকৃতভাবে আটকা পড়তে বাধ্য, নইলে আমসালা সব যাবে। ফাঁদে আটকা পড়লে হয়তো বা আম পাবে, আর ফাঁদে আটকা না পড়লে আমসালা সব যাবে। এক নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদ গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা সক্রিয়ভাবে 5 বছর মেয়াদী সংসদে রূপান্তরিত হবে। মানে ওই যে সংসদরা করবে, আর সংসদ, আরে ভাই বিএনপি কি সংসদে জিতবে না। তাহলে ওই আর জিতলেও সংসদের আগেই গণপরিষদ আগে সংবিধান সংশোধন করবে, তারপরে হচ্ছে সংবিধান ঠিক করো, তারপরে পার্লামেন্টে বসো। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর মতে সনদের যেসব বাস্তবায়ন পদ্ধতি এসেছে সেগুলো আলোচনা করা হয়েছে। তো এখানে বিশেষজ্ঞরা সবাই এমন, মানে বিশেষজ্ঞদের মতামত বা চূড়ান্ত কথা এটাই, যেভাবে হোক বাস্তবায়ন করতে হবে। আর বিএনপির দর্শন হচ্ছে যেভাবে হোক ঠেকাতে হবে। তাহলে বিএনপি ধরা খাচ্ছে, আর বাস্তবায়ন হয় জামাতের উইন। জাতীয় নির্বাচনে বিএনপির নিশ্চিত পরাজয় বুঝে গেছেন তারেক রহমান নিজেই। তারেক যে বিলিভস দ্যাট আগামী নির্বাচনে বিএনপি জিততে পারবে না। তারেক রহমানের কণ্ঠেও পরাজয়ের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। বিএনপির সব নেতাদের কণ্ঠে আমরা পরাজয়ের সুর লক্ষ্য করছি। রুহুল কবির রিজভী তো বলেই ফেলেছেন যে আগামী নির্বাচনে একটি বিশেষ দলকে জিতিয়ে দেওয়া হতে পারে, মানে জিতে যাবেন, জেতার পরে যা বলবেন সেটা বলা শুরু করেছে। জামাত জেতার পরে বিএনপিকে যা বলতে হবে ডাকসুর মতো, ওইটা প্র্যাকটিস শুরু করে দিয়েছে এখন তারেক রহমান নিজেও। দর্শক, জামাতের অনিবার্য বিজয় আসছে, তারেক রহমানের বক্তব্যের মধ্যেই সেটা স্পষ্ট। তারেক রহমান হতাশ। তারেক রহমানের আজ থেকে 1 মাস আগের বক্তব্য যদি শুনেন, বিশেষ করে 9 সেপ্টেম্বরের আগের বক্তব্য এবং এখনকার বক্তব্য যদি শুনেন, তার কণ্ঠের মধ্যে যথেষ্ট পার্থক্য। তারেক রহমানের কণ্ঠে আত্মবিশ্বাস ছিল, কিন্তু 9 সেপ্টেম্বরের পর থেকে তারেক রহমানের কণ্ঠে হতাশার সুর, হতাশার ধ্বনি। তো দর্শক, তারেক রহমান বলছেন, গুপ্ত স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। গুপ্ত স্বৈরাচার, নতুন একটা টার্ম আবিষ্কার করেছেন, গুপ্ত স্বৈরাচার। একটা হচ্ছে গুপ্ত স্বৈরাচার, আবার তিনি বলছেন এই গুপ্ত স্বৈরাচারকে ঠেকাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই কথার অর্থই হচ্ছে যে জামাত জিতে যাচ্ছে। এখন জেতার পরে জামাতকে কি ট্যাগ দিবেন? গুপ্ত স্বৈরাচার ট্যাগ দিবেন। গুপ্ত স্বৈরাচার,
এর অর্থ কি? জামাতকে শিবিরকে তো গুপ্ত বলেনি, আর স্বৈরাচার বলতে সাধারণত আওয়ামী লীগকে বোঝানো হয়। তাহলে যেটা দাঁড়ায় যে একদিকে গুপ্ত আর একদিকে স্বৈরাচার। ওই যে ডাকসুতে হারার পরে বিএনপি যা বলেছিল যে গুপ্ত সংগঠন জিতেছে, ডাকসুতে হারার পরে বিএনপির প্রতিক্রিয়াটা একটু স্মরণ করিয়ে দিই। সালাউদ্দিন আহমেদ বলেছেন শিবির তো শিবির নামে নির্বাচন করে নাই, এর মানে শিবির গুপ্ত। অভিনন্দন জানিয়েছেন, কিন্তু শিবির শিবির নামে নির্বাচন করে নাই মানে গুপ্ত। আবার মির্জা আব্বাস বলেছেন যে ছাত্রলীগের ভোট পেয়ে জিতেছে। তাহলে কি দাঁড়ালো? বিএনপির ওভারঅল ন্যারেটিভ ডাকসুতে পরাজয়ের পর গুপ্ত স্বৈরাচার, শিবির প্লাস ছাত্রলীগ। এটা কখন বলেছে? পরাজয়ের পর। তো তারেক রহমান আবার বলছেন যে গুপ্ত স্বৈরাচার, তার মানে জামাত গুপ্ত আবার স্বৈরাচার, আবার জামাতের মধ্যে স্বৈরাচারী মনোভাব, এটাও বোঝাতে চাইতে পারেন। মানে এক কথায় যদি বলি, গুপ্ত স্বৈরাচার বলতে মূলত তারেক রহমান জামাত এবং আওয়ামী লীগকে বুঝিয়েছেন। এইটাই হচ্ছে তারেক রহমানের বিশ্বাসের প্রমাণ যে তিনি বিশ্বাস করেন যে জামাত জিতবে, তিনি পরাজিত হবেন। আর জেতার পরে এটাই বলবেন যে গুপ্ত স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আঘাত করে জিতেছে। এবং বিএনপি যাদেরকে নিজেদের লোক মনে করত, তারা গুপ্ত জামাত, এই গুপ্ত রাজনীতি করে তারা জিতে গেছে। আপনি যা বলে শান্তি পান বলেন, কিন্তু আপনার পরাজয়টা হবে, জামাতের বিজয়টা হবে। আপনি গুপ্ত বলেন, গুপ্ত স্বৈরাচার বলেন, যা বলেন, পরাজয়ের নিশ্চিত সম্ভাবনা না দেখলে তারেক রহমান এই টাইপের কথা বলতেন না। এই জন্য বলবো যে তারেক রহমান এখানেও ভুল করছে। প্রতিপক্ষকে ট্যাগ দিয়ে আপনার ভোট একটাও পারবে না, বরং আপনি প্রতিযোগিতার রাজনীতি করেন, আপনি ভালো কাজের প্রতিযোগিতা করেন। জামাত যে ভালো কাজ করে তার চাইতে ভালো কাজ করেন। জামাত যেভাবে জনগণের কাছে যায় সেভাবে আপনি যান। হ্যাঁ, তারেক রহমান এটাও বলেছে জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে চলতে হবে, এইটা আমল করেন। জনগণ চায় আপনার চান্দাবাজি বন্ধ করেন, আপনার মাস্তানি বন্ধ করেন, জনগণ এইটা চায়। কিন্তু আপনার নেতাকর্মীরা যা শুরু করেছে, আপনাদের পতন আওয়ামী লীগের চাইতে ভয়াবহ হবে। আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে পতন হয়েছে, আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনাদের পতন হবে। মসজিদে মসজিদে ইমামদের বাধা দিচ্ছে বিএনপির পান্ডারা, মূর্খরা। শিক্ষার্থী নির্যাতন করছে, ছাত্রী নির্যাতন করছে, কোরআন বিতরণে বাধা দিচ্ছে, ছাত্রী এবং তার বাবাকে বিবস্ত্র করে পেটাচ্ছে। এটা হচ্ছে রাজনৈতিক করুণ পরাজয়ের আলামত। জনগণ এগুলো সহ্য করবে না। আপাতত আপনাদের ভোট দিবে না, ভোট দিয়ে আপনাদের পরাজিত করবে, সামনে আপনাদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দিবে এই ধরনের কাজ করলে। আওয়ামী লীগ পেলেই যেরকম থাপ্পড়ে দাঁত ফেলে দেয় মানুষ, ওইরকম হবে আপনাদের অবস্থা। লিখে রাখেন। এজন্য সন্ত্রাসী ছাড়েন আগে, আপনার নেতাকর্মীদের সন্ত্রাসী ছাড়তে বলুন। গুপ্ত স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছেন তারেক রহমান, এর অর্থই হচ্ছে তাদের কাছে পরাজিত হবেন। এখন পরাজয়ের পর কি বলবেন, ওই ন্যারেটিভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, সুতরাং এখনই সময় দেশ পুনর্গঠনের। তারেক রহমান যদিও বলছেন যে দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছেন, বিএনপির বড় একটা অংশ নির্বাচন চায় না, কারণ তারা জানে যে তাদের নিশ্চিত পরাজয়। আর যারা নির্বাচন চায় তাদের ধান্দা হচ্ছে যে চুরি টুরি করে জেতা যাবে, কিন্তু জনগণের ভোট পাবেন এরকম বিশ্বাস বিএনপির কারণে। এখন খালেদা জিয়াও হুমকির মুখে যে খালেদা জিয়া দাঁড়ালে জিততে পারেন কিনা। যেভাবে জামাত ঢেউ শুরু হয়েছে, বিএনপিকে যেভাবে মানুষ চান্দাবাজ বলছে, শেষ জীবনে খালেদা জিয়াকে দাঁড়ানো ঠিক হবে না। খালেদা জিয়ার যে অপরাজেয় ইমেজ, সেটা নষ্ট হতে পারে। তারেক রহমান আরো বলেন গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার জেগে বসেছিল, ঠিক সেভাবে আবারও স্বৈরাচার আবির্ভাব করতে পারে।
নাকি জামাত ক্ষমতা এসে স্বৈরাচার হয়ে যাবে নাকি? জামাত এনসিপি মিলে, এটার ব্যাখ্যা হচ্ছে জামাত এনসিপি মিলে তারা বলবে, জামাত বলবে আমরা জনপ্রিয়, এনসিপি বলবে আমরা 24 ঘটাইছে, দ্বিতীয় স্বাধীনতা এনেছে, অতএব জামাত আর আমরা সরকারি দল, বিরোধী দল, বিএনপি নাই। ওইরকম একটা আশঙ্কা করছে। বিরোধী দলের আসন থেকেও ছিটকে যেতে পারে বিএনপি। হ্যাঁ, অবাক হচ্ছেন? হতে পারে। সর্বশেষ 2009 সালের মানে ওই সম্মেলন নিয়ে কথা বলছেন, আবার বলছেন যে জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে হতে হবে। আচ্ছা, বলছেন তারেক রহমান কথা কেউ শুনছেন? আপনি দেশে আসছেন না কেন? দেশে এসে বলেন। আপনি পারলে প্রত্যেকটা জেলায় যে দেশে এসে প্রত্যেকটা জেলায় যে বলেন যে চাঁদাবাজি করবে, এর রাজনীতিবিদদের কথা এই জেলায় থাকতে পারবে না, পিটাই একদম হাত পা ভেঙে দেবে, চাঁদাবাজি কমবে। কিন্তু মজার বিষয়, তখন বিএনপি আর রাজনীতি করার লোক পাওয়া যাবে। আরে ভাই, চাঁদাবাজি যদি না করতে পারি তাহলে বিএনপি করবো কি জন্য? জামাত ইসলামী করি, নামাজ কালাম করি, জিকির আজগার করি, চরমোনাই করি, চাঁদাবাজি, মাসাজ পাওয়ার এগুলো না থাকলে আমি চরমোনাই করে লাভটা কি? আসলে বিএনপির ভালো হওয়ার উপায় নাই। ভালো হলে আরো তাড়াতাড়ি পতন হবে, খারাপ হলে জনগণের মাইল খেয়ে পতন হবে। এজন্য বলবো যে আপনার পাপের প্রায়শ্চিত্ত পেতেই হবে। এটা পাপের প্রায়শ্চিত্ত। আপনারা ধর্ষণ করেছেন, নারী নির্যাতন করেছেন, লুটপাট করেছেন, এতিমদের খাবার চুরি করে খেয়ে ফেলেছেন, ছাগল চুরি করেছেন, গরু চুরি করেছেন, আপনাদের এর পরিণতি ভোগ করতেই হবে। ভোটের রাজনীতিতে জামাত ইসলামীর নজিরবিহীন উত্থান, এটা প্রতিষ্ঠিত, এটা কায়েম, এতে কোনো সন্দেহ সংশয় ইখতিলাফ নেই। এখন মির্জা ফখরুল্লাহ স্বাভাবিকভাবে জামাতের বিজয় ঠেকাতে চাইবেন, কিন্তু পারছেন না, কিন্তু শেষ চেষ্টা করছেন, শেষে দুই একটা মেডিসিন দেওয়ার চেষ্টা করছে। মির্জা ফখরুলের মনে বড় কষ্ট, তার চোখের মুখের দিকে তাকানো যায় না, হতাশ। ইতিহাসের সবচেয়ে ব্যর্থ মহাসচিব মির্জা ফখরুল, বিরোধী দলে থাকা অবস্থায়ও ব্যর্থ, কোনো আন্দোলন জমাতে পারেনি, হাসিনা বিরোধী কোনো আন্দোলনে জনসম্পৃক্ত কোনো আন্দোলন করতে পারেনি। মির্জা ফখরুলকে কমপক্ষে 8 বছর আগে সরিয়ে দেওয়া উচিত ছিল, কারণ কোনো আন্দোলনই করতে পারেনি। এ মহাসচিব কেন কিচ্ছু করতে পারেনি? কি করেছে বলেন তো? হাসিনা বিরোধী একটা আন্দোলন জমাতে পেরেছে? পারেনি। 28 অক্টোবর পুলিশের বাঁশির শব্দ শুনে সবাই পালাইছে। আবার এর চেয়ে ব্যর্থ মহাসচিব আর আছে ইতিহাসে? জুলাই আন্দোলনে বিএনপি একটা ভালো স্টেক পেত, কারণ বিএনপির নেতা কর্মীরা ব্যক্তিগতভাবে জড়িয়েছে, কিন্তু সেই মহাসচিব বিএনপিকে জুলাই থেকে নাই করে দিয়েছে। তিনি বলেছেন একটা বক্তব্য মির্জা ফখরুলের, যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত না। এই বক্তব্যে বিএনপি জুলাইতে কোনোদিন স্টেক পাবে না। এর চাইতে ব্যর্থ কোন মহাসচিব আছে? এখনো তাকে মহাসচিব বানিয়ে রাখছেন। এই যে বিএনপি ভরাডুবি, এই মির্জা ফখরুলের কারণে। বিএনপি এখন ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত, কারণ যে দলের মহাসচিব বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, সেই দল 100% ইসলাম বিরোধী দল, ওই দল নাজায়েজ দল। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তাদের ঈমান নাই। শরিয়া না মানলে ঈমান যায় না, কিন্তু বিশ্বাস না করলে ঈমান থাকে না। শরিয়া আইনে বিশ্বাস করতে হবে, অথচ তারা বিশ্বাস করে না, এবং ইমাম খতিবদের বাধা দেয়। এখন দেখতে পাচ্ছেন তো দর্শক, এই জায়গায় জামাত ইসলামের যে নজিরবিহীন উত্থান, এটা তো চারদিকে প্রতিষ্ঠিত মির্জা ফখরুলের চোখের সামনে। এখন একটু স্বীকার করতে কষ্ট হয়। এজন্য মির্জা ফখরুল বলছেন, জামাত লাইমলাইটে এলেও জনমনে প্রভাব পড়েনি, সুসংগঠিত হলো জামাতের পক্ষে ভোটে জেতা সম্ভব নয়। এটা হচ্ছে একটু নিজের কাছে নিজে সান্ত্বনা দেওয়া। মানে এটা একটা গল্প বলে আপনাদেরকে বুঝাই। এই যে লাইমলাইটে এসেছে, এটা স্বীকার করেছে, আবার সুসংগঠিত এটাও স্বীকার করেছে। আরে ভাই, যারা লাইমলাইটে আসে তারাই তো জিতবে, যারা সুসংগঠিত তারাই তো জিতবে। আপনি সব স্বীকার করছেন, বাকিটা স্বীকার করছেন না, কষ্ট, আপনার মনে বড় কষ্ট। তো দর্শক দেখেন, এখানে এটা কে না বোঝে, যারা লাইমলাইটে আবার সুসংগঠিত তারা জিতবে না? জিতবে কি যারা লাইমলাইটে না, যারা সুসংগঠিত না তারা, যারা টেম্পো স্ট্যান্ডে গিয়ে দুই গ্রুপ মারামারি করে,
এতিমখানা মাদ্রাসার খাবার চুরি করে, ছাগল গরু চুরি করে, তারা জিতবে? যাদের দলের মধ্যে গ্রুপ 5টা, যারা ছাত্র সংসদ নির্বাচনে ভিভি ক্যান্ডিডেট ভোট পায় একটা গ্রুপিং এর কারণে, জিতবে কি তারা? এখন কেন মির্জা ফখরুল জামাতের বিজয় 90% স্বীকার করলেন না, 10% স্বীকার করলেন না? এটা হচ্ছে ওই যে গল্প, এই তোর ছেলে কি স্কুলে ভর্তি হয়েছে? হ্যাঁ ভর্তি হয়েছে। ওই স্কুলে পড়ায় লাভ আছে, ওগুলো কিছু করতে পারবে না, কাজে দিয়ে দে না। 5-এ তো বৃত্তি পাইছে ওই পর্যন্তই। বৃত্তি দিয়ে কি করো? থেকে কিন্তু চাকরি পায়, আর বেশি দূর যেতে পারবে না। 8-এও পাইছে, 8-এ বৃত্তি, ওটার কোনো আলাদা কোনো দাম নেই। মেট্রিকে তো আর ভালো কিছু করতে পারবে না, এত সোজা না। মেট্রিকে গোল্ডেন A+ পাইছে। ওই মেট্রিক ক্লাস দিয়ে কি চাকরি হয় নাকি? ইন্টার আর পাইবে না, মেট্রিকে পায় অনেকে, ইন্টারেও পাইছে। ইন্টারে গোল্ডেন A+ পাই লাভ কি? বিশ্ববিদ্যালয়ে চান্স তো পাইবে না, এত সোজা না। ওরকম বহুত গোল্ডেন A+ আছে, বিশ্ববিদ্যালয় তার কাছে যাইতে পারে না। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। সেই খবর আসার পর বলছে বিশ্ববিদ্যালয়ের পরে অনেকে বেকার থাকে, ভালো চাকরি হয় না। চাকরিও হয়েছে, চাকরি হয়েছে, কিন্তু বেতন মনে হয় পাইবে না। এখন ভালো বেতনও পাইছে, উন্নতি হইবে না এই টাকা দিয়া, উন্নতিও হয়েছে। দেখতে দেখতে পরবর্তী উন্নতি, সফলতা সর্বোচ্চ শিখর দেখার আগেই হতাশায় ওই লোক মারা গেছে। মির্জা ফখরুলের অবস্থা হবে এইটা। তা জামাত সুসংগঠিত, এটাও স্বীকার করছেন। জামাত লাইমলাইটে এসেছে, এটাও স্বীকার করছেন। এখন জামাত ভোটে জিতবে, এটা স্বীকার করছেন না, করবেন না। কিন্তু আপনি মারা যাবেন আর জামাত জিতে যাবে, হিংসা করতে করতে মারা যাবেন। বাস্তবতা এটা কে না বোঝে? যারা সুসংগঠিত লাইমলাইটে, তারা জিতবে না, জিতবে কি ভাই? আর এই যে কথা মির্জা ফখরুলের, জনমনে প্রভাব পড়েনি। আচ্ছা, লাইমলাইটে আসলে জনমনে প্রভাব না পড়লে কেউ লাইমলাইটে আসতে পারে? পারে না। বাংলাদেশের সব মিডিয়া বিএনপি দখলে, সবকিছু ছাপিয়ে জামাত লাইমলাইটে এসেছে, সুসংগঠিত হিসেবে প্রমাণিত হয়েছে। জনমনে প্রভাব না পড়লে এইভাবে লাইমলাইটে আসা সম্ভব নয়, এবং মির্জা ফখরুলের সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়। লাইমলাইট এবং সুসংগঠিত সার্টিফিকেট মির্জা ফখরুলের, এটা পাওয়া সম্ভব না জনমনে প্রভাব না পড়লে। আর জনমনে প্রভাব পড়েছে কিনা, কি ডাকসু জাকসু ইলেকশন, বকসু ইলেকশনে দেখেন নাই জনমনে প্রভাব পড়েছে কিনা? জনমনে প্রভাব না পড়লে ডাকসু জাকসু বকসুতে কিভাবে জিতে? স্থানীয় সরকার নির্বাচন দিবেন রাজি? সাহস হয়? দেখবেন যে জনমনে প্রভাব পড়েছে কিনা। গ্রামগঞ্জে যে জিজ্ঞেস করেন, জামাতের মিছিল দেখেন না কত বড়, অত বড় মিছিল করতে পারবেন আপনারা? জনমনে প্রভাব পড়েছে কিনা দেখেন না? জনমত জরিপ গুলো দেখেন না? আপনারা জরিপ করেন জনমনে প্রভাব পড়েছে কিনা। ডাকসু জাকসুতে জনমনে প্রভাব, এটা বুঝতে কোনো অসুবিধা আছে? তো দর্শক, নিউ ইয়র্কে যে জামাতের পক্ষে গণজোয়ার মির্জা ফখরুলের চোখের সামনে, জনমনে প্রভাব না পড়লে এত বড় গণজোয়ার হয়? মির্জা ফখরুল আসলে ওই যে কোন উন্নতি এইটা পারলে ওইটা, আবার ক্ষমতায় গেলে তখন বলবে কি জানেন? যে দেশ চালাতে পারবে না। দেশ চালাতে পারলে বলবে যে এর পরের বার পারবে না, এই 5 বছর ঠিক আছে, এর পরের বার আসতে পারবে না, এর পরের বার আবার আসলে বলবে থাক, কার পরের বার পারবে না। এতদিনে মির্জা ফখরুলের মৃত্যু। এইসব পিছনে না লেগে জামাতের 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 প্রভাব, জনমনে প্রভাব পড়েছে কিনা, এইসব পিছনে না লেগে আপনি ভালো কাজের আইডিয়া দেন। জামাত যে ভালো কাজ করছে, আপনি সেই ভালো কাজের চেষ্টা করেন। নইলে আপনার হাতে বিএনপির কবর রচিত হবে। হাসিনার হাতে যেরকম আওয়ামী লীগের কবর রচিত হয়েছে, আপনার হাতে বিএনপির কবর রচিত হবে। বিএনপি তো আইসিইউতে। তা মির্জা ফখরুল বাঁচাতে পারবে না, মির্জা ফখরুলের এই মেয়াদ নেই। অনেকেই কিন্তু মির্জা ফখরুলকে বহিষ্কারের পক্ষে, এটা কি জানেন? গোলাম মোল্লা রনি কিছু তথ্য দিয়েছে, মির্জা ফখরুল বহিষ্কারের হুমকির মধ্যে আছেন, কারণ ইতিহাসে এর চাইতে ব্যর্থ কোনো মহাসচিব নেই। মির্জা ফখরুলের আরেকটা চাপা, তিনি বলছেন যে ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের ছবি দেখতে পাই, অথচ 13 জুনের আগে এই ইউনূসকে মারাত্মক গালাগালি করেছে, এমনকি সুদখোর মৌলবাদী সব কথা বলেছে আওয়ামী লীগের বয়ানে, এবং অযোগ্য, রাজনীতি বুঝেন না, অমুক তমুক নানান কথা বলেছেন।
এখন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চান, এই কথা কেন বলেছেন? এটা জামাত শিবিরে বিজয় ঠেকানোর একটা শেষ চেষ্টা, যে কোনোভাবে তো সম্ভব হলো না, জামাত তো জিতে যাচ্ছে, জনমত তো জামাতের পক্ষে। এখন ইউনূসকে সামনে রেখে, ইউনূসকে আব্বা মেনে, মানে ইউনূসকে জিয়াউর রহমান বানিয়ে ইউনূসের করুণায় যদি একটু টিকতে পারি বা জামাতের বিজয় ঠেকানো যায় মেকানিজম করে, সেই ষড়যন্ত্র অংশ হিসেবে ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চান। এটা একদম ফেক চাপা। জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ইউনূসের মধ্যে নাই। কোন দিক থেকে মিলে আছে দেখান না। জিয়াউর রহমানের জীবন সংগ্রাম আর ইউনূসের এগুলো কিছুই তো মিলে না। আপনি কোথায় পেলেন? চাপা। কেন এই চাপা, এই পাম কেন? ইউনূসকে আব্বা মেনে জামাত শিবিরে বিজয় ঠেকাচ্ছেন, কোনো লাভ হবে না। জনগণ যার পক্ষে ক্ষমতায় তারাই যাবে।